স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। 21শে জুলাই নিয়ে কিন্তু কুণাল ঘোষ বলছেন যে 21শে জুলাই যুবদের মধ্যে যে জোশ, যে উন্মাদনা, আগামী দিনের লড়াইটা আরও কত কঠিন হবে সেইটা প্রমাণ হচ্ছে, এবং এই উন্মাদনা দেখে বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি নড়ছে। আচ্ছা, এই 21শে জুলাই কি ভাদু শেখ তৈরি হবে আরও? 21শে জুলাই যে ক্যানিংয়ে হত্যাকাণ্ড হলো, ওরকম কিছু তৈরি হবে আরও? তার জন্য উন্মাদনা, মরার জন্য? মানে আজকের দিনে তো মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এই 21শে জুলাই যে 13 জন শহীদ, তার মধ্যে এদের নামগুলোকে ইনক্লুড হবে যারা গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছিলো? আর কুণাল ঘোষের কথা আপনারা তো সিরিয়াসলি নেন কেন? কুণাল ঘোষের কথা তার দলও সিরিয়াসলি নেয় না। কুণাল ঘোষই বলছেন যে যারা দেখছে জ্বলছে, লুচির মতো জ্বলছে আর ফুলছে। কি বল? কুণাল ঘোষকে দেখে কেউ জলে লুচির মতো ফোলেও নাকি? তো কুণাল ঘোষ মানে যার মন্তব্য ছিল এক সময় সারদার সব টাকা মমতার বাড়িতে লোকানো আছে, সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস, সারদার সব থেকে বড় চোর মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ডাকাতরানি পর্যন্ত বলেছিলেন। সেইগুলোর কি রিপিটেশন হবে 21শে জুলাই থেকে? এই 21শে জুলাই কার প্রোগ্রাম? 21শে জুলাই তো শহীদ দিবস বলা হয়, কংগ্রেসের প্রোগ্রাম, যুব কংগ্রেসের। একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আপনারা কোনোদিন ভেবে দেখেছেন কিনা জানি না। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আর দাবি ন্যায্য ছিল, আমি সম্মান জানাই সেই দাবিকে, যে সচিত্র পরিচয়পত্র থাকতে হবে। খুব ভালো কথা। তার জন্য উনি আন্দোলনে গেলেন কোথায়? রাইটার্স বিল্ডিংয়ে। কেন্দ্রের সরকার কার? পিভি নরসিমহা রাওয়ের। কেন্দ্রে ক্ষমতায় কে? কংগ্রেস। উনি কংগ্রেসের যুব নেত্রী। তা সচিত্র মানে পরিচয়পত্রের জন্য তো ইলেকশন কমিশন অফিস ঘেরাও হলে বুঝতে পারতাম, সচিত্র পরিচয়পত্রের জন্য কংগ্রেসের কাছে আবদার করলে বুঝতে পারতাম, রাইটার্স বিল্ডিংয়ে কেন গেছিলো? আজ যে 13 জন মারা গেছিলো তাদের খোঁজ কি উনি রেখেছেন? বা পরবর্তীকালে যারা মারা যায় তৃণমূলের, এই ভাদু শেখ টাদু শেখ যারা আছে, তাদের খোঁজ কি উনি রাখেন? উনি বেসিক্যালি লাশের রাজনীতি করেন, আর কিচ্ছু করেন না। কিন্তু এই 21শে জুলাই এবার ঐতিহাসিক হবে। ববি হাকিমও বলছেন 2 বছর পর আবার বন্ধ ছিল, আবারও 21শে জুলাই, ঐতিহাসিক 21শে জুলাই। 2 দিন আগে থেকে রীতিমতন বিভিন্ন জায়গায় গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে সেখানে ব্যবস্থা করা হয়েছে তাদের কর্মীদের, সমর্থকদের থাকার। কি বলবে? না, 21শে জুলাই শহীদ দিবস আজকাল আর নেই, ওটা পাগলু ডান্স আর ডিমভাত দিবসে পরিণত হয়েছে। এই ডিমভাত দিবস আমরা কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, সরকারি প্রোগ্রাম না তৃণমূলের প্রোগ্রাম। আর সরকারি বিভিন্ন কার্যক্রম যা দেখছি মনে হচ্ছে না কোনো দলের প্রোগ্রাম, তৃণমূলের প্রোগ্রাম। আর ঐতিহাসিক হবেন বলেছেন, ঠিকই বলেছেন, কারণ 2 বছর ওনারা কাটমানির যে শেয়ারটা ওনারা 21শে জুলাইয়ের জন্য খরচা করতে হয়, বাধ্যবাধকতা আছে, সেটা ওনারা করতে পারেননি। এবার 21শে জুলাই সেই 2 বছরের কাটমানি টাকাটা, জমানো টাকাটা খরচা হবে, সুতরাং একটু বড় তো হবেই। কিন্তু মহুয়া মৈত্র বলছে আবারও, কিন্তু তিনি বিস্ফোরক। মহুয়া মৈত্র ফেসবুকে একটি পোস্ট করেছেন, আমি শুনেছি মহুয়া মৈত্র এটা বলেছেন, একদম ঠিক বলেছেন। 21শে জুলাইকে আমরা বলি ডিম ভাত দিবস, উনি আবার ডিম কলা দিবসে পরিণত করেছেন, একদম পারফেক্ট বলেছেন। ওখানে 21শে জুলাই শহীদের শোক জ্ঞাপন করতে কেন যাবেন? নেত্রীর কোট আনকোট বাণী শুনবেন, একটু ডিম কলা খাবেন। বেসিক্যালি ডিম কলা দিবস, ওটা কোনো শহীদ দিবস নয়। কিন্তু এই যে একটার পর একটা মা সারদা, নিবেদিতা, আল্লাহ সবকটাই আমরা শুনেছি। এবারে কিন্তু মদন মিত্র বলল লোকনাথ, বাবা লোকনাথ। এখনো পর্যন্ত ওনাকে মহিলা শঙ্করাচার্য ঘোষণা করা হয়নি, এটাই অনেক বড় কথা। সজলদা কয়েকদিন আগে বলেছিল যে ওনাকে মহিলা শঙ্করাচার্য ঘোষণা করা হোক। চাটুকারিতার একটা লিমিট থাকা উচিত, চাটুকারিতার না একটা লিমিট থাকা উচিত। এই তৃণমূল নেতা নেত্রীরা এই চাটুকারিতার লিমিটটা ক্রস করে গেছে। কোনো সময় মা সারদাকে অপমান করছেন, কোনো সময় বাবা লোকনাথকে অপমান করছেন, কোনো সময় হচ্ছে মানে বিভিন্ন দেবদেবীকে অপমান করছেন। এটা ওনাদের একটা রুটিনে পরিণত হয়ে গেছে, জাস্ট ফর দ্য সেক অফ দ্যাট চাটুকারিতা। প্রমাণ করতে হবে কার আনুগত্য কত বেশি, কে কতটা প্রভুভক্ত চাকর। এই চাকর কত প্রভুভক্ত চাকর সেটা প্রমাণ করার জন্য এনারা বারবার এরকম মন্তব্যগুলো করছেন। তরুণজ্যোতি, এই যে একটা 21শে জুলাই নিয়ে যে পরিকল্পনা চলছে তৃণমূলের, এবং শুধু তাই নয়, পুলিশকে কাজে লাগানো হচ্ছে এই 21শে জুলাইয়ে। তারা সিপিআইএমের কর্মীদের, যে অভিযোগটা এসছে, তাদেরকে ফোন করে 21শে জুলাইয়ে আসার জন্য রীতিমতন চাপ দেওয়া হচ্ছে। কি বলবে? না, এটা তৃণমূলের কার্যক্রম। আপনি না বললে আমি মাঝখানে ভুলে গেছিলাম। আপনারা ছোট্ট জিনিস আমি দেখাচ্ছি। আপনারা বলছেন না তৃণমূলের কার্যক্রম, এটা তৃণমূলের কার্যক্রম ঠিক নয়। কারণ আমার কাছে এখন 56 পাতার ডিরেক্টিভস আছে কলকাতা পুলিশের, মানে পশ্চিমবঙ্গ পুলিশ। 57 পাতায় পুলিশ ডিপ্লয়মেন্ট কত হবে, কি হবে না হবে তার ব্যবস্থা আছে। হেলথ ডিপার্টমেন্টের নোটিফিকেশন আছে, হেলথ ডিপার্টমেন্ট বলেছে যে না, প্রচুর রক্তের ব্যবস্থা রাখতে হবে, বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প হবে। এটা তো দলীয় কার্যক্রম নয়, এটা আমার আপনার ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ট্যাক্সের টাকায় একটা দলের কার্যক্রম হচ্ছে। সুতরাং সরকারি কার্যক্রমকে দলীয় কার্যক্রম বলছেন ওনারা।
কিন্তু মুখ্যমন্ত্রী আগেই জেহাদ ঘোষণা করেছিলেন, এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে জেহাদ ঘোষণা হবে বিজেপির বিরুদ্ধে। কিন্তু তাদেরই দলের মুখপাত্র বলছে যে শপথ নেওয়া হবে। কিসের শপথ? না 2024-এ বিজেপিকে দিল্লি থেকে, নরেন্দ্র মোদীজিকে দিল্লি থেকে উৎখাত করে দেওয়ার শপথ। হাতি ঘোড়া গেল চল, মশা বলে কত জল, মানে সেই হচ্ছে এদের হিসাব। তো 21শে জুলাই জেহাদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তার প্রমাণস্বরূপ ব্লাড ব্যাঙ্কগুলোকে উনি বলেছেন রক্ত সরবরাহ ঠিক রাখতে, রক্ত যেন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকে। কারণ কি, উনি জেহাদ দিবস ঘোষণা করেছেন। একটা দল বেসিক্যালি তৃণমূল কংগ্রেস, যারা জেহাদ কারা করে, যারা জেহাদি তারা করে। তৃণমূলের রাজনৈতিক দল নয়, বেসিক্যালি এটা জেহাদি অর্গানাইজেশনে পরিণত হয়েছে এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আর শপথ কিসের শপথ? এই পশ্চিমবঙ্গের সীমানা পার করলে তৃণমূলের অস্তিত্বটা কোথায়? নোটার সাথেও লড়াই করে না, নোটার কাছেও লজ্জাজনকভাবে হারে এই দলটা। অস্তিত্বটা কোথায় মানে পশ্চিমবঙ্গ পার করলে? যেমন 24-এর শপথ, 25-এর শপথ হিসাব করে লাভ নেই। 24-এর আগে ওদের কতগুলো নেতা জেলের বাইরে থাকে ওটাই দেখার। কিন্তু যাদেরকে বলছেন নোটার থেকেও কম, নোটার থেকেও যে দলকে আপনি ছোট করছেন, সেই দল কিন্তু 2024-এ লালকেল্লায় কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটি এবং তাঁতের শাড়ি পরে ভাষণ দেবেন বলছেন দলের মুখপাত্র। হ্যাঁ, আশা থাকতেই পারে, প্রত্যেকজনের আশা থাকে তাদের বড় হবে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরও নিশ্চয়ই আছে, কিন্তু স্বপ্ন দেখা আর প্র্যাকটিক্যাল হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। তৃণমূল কংগ্রেসের যোগ্যতা সবাই জানে। দেখুন, পুরো ভারতবর্ষ তো আর বিক্রি হয়ে যায় না 500 টাকায়। পুরো ভারতবর্ষে সবার মেরুদণ্ড বিক্রি হয় না। এখানে কিছু মানুষকে ভুল বুঝিয়ে 500 টাকার লোভ দেখিয়ে ভোটটা পেয়েছেন। পুরো ভারতবর্ষ জানেন। ত্রিপুরায় থাপ্পড় খেলেন, গোয়াতে থাপ্পড় খেলেন, অরুণাচল, মেঘালয়ে মনে হয় ওনাদের এমএলএরা রাষ্ট্রপতিকে ভোট নির্বাচনে কাকে ভোট দিলেন। দলটা থাকবে কিনা আগে সেটা দেখুক, প্রধানমন্ত্রী হওয়ার হিসাবটা না হয় পরে করবে। তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধেও কিন্তু 17 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, কি বলবেন? কার বিরুদ্ধে নেই এটা একটু বলুন না। আচ্ছা, ত্রিনেত্র কনস্ট্রাকশন বলে একটা কোম্পানি ছিল, যার নাম এক সময় কুণাল ঘোষ বলল। ওটা কার কোম্পানি? লিপস অ্যান্ড বাউন্স কি কাজ করে? এত টাকার প্রপার্টি কী করে আসে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিক্যাল কোয়ালিফিকেশন যদি ধরা হয়, উনি ক্লাস 12 পাস। কারণ যেখান থেকে MBA করেছিলেন সেই MBA সেটা মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের ওখানে গ্রান্ট ছিল না, তো ওনার MBAটা বেকার বলা যায়। তো ওনার সম্পত্তির উৎস কী? তো আপনি একটা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তাকে কেন ধরছেন? 16 কোটি 17 কোটি কোনো ম্যাটার নয়। এখন 100 কোটি 200 কোটি 300 কোটি এরকম হিসাব করুন। ভাইপোকে ধরুন, কয়লা ভাইপোকে ধরুন, সোনা বৌদিকে ধরুন, এগুলো দেখুন একটু। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের স্ট্যান্ড বলছে পঞ্চায়েত ভোট এবার শান্তিপূর্ণ হবে, কোনো দাদা নেতা ধরে টিকিট পাওয়া যাবে না, সার্টিফিকেট বা ব্যাংক ব্যালেন্স দেখেও হবে না, মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই টিকিট পাবে। একই কথা মিউনিসিপ্যালিটি ভোটেও বলেছিল না? মিউনিসিপ্যালিটি ভোটে সেম রিপিটেশন হয়েছে কি? এই 21শে জুলাই কার্যক্রমের আগে মন্তব্য কী ছিল? কেউ তোলাবাজি করবেন না, তোলাবাজি করলে দল ব্যবস্থা নেবে। আমরা বিভিন্ন মিডিয়া দেখলাম, রিপোর্টগুলো সামনে আসলো, তোলাবাজির অভিযোগগুলো সামনে আসলো। তার কোনো ব্যবস্থা হলো কি? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এক আর করেন আরেক, সেটা বারবার প্রমাণিত। পদ্মা সেতু দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কি বলবেন? না, ভালো কথা। উনি পদ্মা সেতু যখন দেখতে যাবেন তখন একই সাথে নারাইলটাও একটু ঘুরে আসলে ভালো হয়। নারাইলে হিন্দু গণহত্যা চলছে, সেখানটাও দেখে আসুক। দুর্গাপুজোর সময় যেখানে হিন্দু মন্দিরগুলো ভাঙা হলো, অষ্টমীর দিন বিসর্জন হলো, সেই জায়গাগুলোও দেখে আসুক। আমি চাই উনি যেন দেখে আসুক এগুলো। এই যে বাংলাদেশে হিন্দুদের নিয়ে যে অত্যাচার চলছে, ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, পুরো বিশ্বে যেখানে হিন্দুরা অত্যাচারিত হয় তারা ভারতবর্ষের দিকে তাকায়। ভারতীয় জনতা পার্টি হিসাবে কেন্দ্রে যেই দল ক্ষমতায়, সেই দলের একজন কর্মী হিসাবে এটা আমাদের দায়িত্ব সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা। কোনো বিশ্বের কোনো জায়গায় যদি হিন্দুরা আক্রান্ত হয় আমরা সেটা নিয়ে আওয়াজ তুলি। উল্টো দিকে আপনি তৃণমূলকে দেখুন, বিভিন্ন বিষয়ে মন্তব্য থাকে, কিন্তু হিন্দুদের উপর যখন আক্রমণ হয় তারা চুপ করে থাকে। বামেদের দেখুন, তারা আমার নাম তোমার নাম ভিয়েতনাম করে, কিউবার মধ্যে নিজের বাবাকে খোঁজে, চীনের মধ্যে নিজের দাদুকে খোঁজে, কিন্তু হিন্দুরা আক্রান্ত হলে তারা চুপ থাকে। কেন বলুন তো? কারণ এরা বেসিক্যালি হিন্দু বিদ্বেষী। ডিভিশন বেঞ্চের দোহাই কিন্তু ধোপে টিকলো না, মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব দিতেই হবে, কি বল? ঘোষিত সম্পত্তির হিসাব তাকে দিতেই হবে। আমি আশা রাখবো সিবিআই যখন তদন্ত করছে বিষয়টা, অঘোষিত সম্পত্তিগুলো নিয়ে হিসাব হোক। আমি তো নাকাশিপাড়ার ছেলে, উনি পাশের বিধানসভার উনি বিধায়ক। নাকাশিপাড়া, পলাশিপাড়া, তেহট্ট, এই প্রত্যেক কৃষ্ণনগর দক্ষিণ, কৃষ্ণনগর উত্তর, এই প্রত্যেক, আর সাথে হচ্ছে চাপড়া, এই প্রত্যেকটা বিধানসভা থেকে কোটি কোটি টাকা তুলেছে এই মানিক ভট্টাচার্য। সেগুলোর হিসাব সামনে আসা উচিত। যে গরিব ছেলেরা টাকা দিয়েছে তারা চাকরি পায়নি, তাদের হিসাবটা পরে হবে, তারাও দোষী। যে টাকা তুলেছে তার হিসাবটা সামনে আসা উচিত, তার শাস্তি পাওয়া উচিত। আমি আশা করব তদন্তকারী সংস্থা পুরো বিষয়টাই দেখবে। চপ শিল্প নিয়ে গবেষণা করা হোক, জমা পড়ল
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কি বল? না, ভালো। চপ আমাদের মানে বর্তমান এবং কাশফুলের পাঁচবালিশ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তো ঠিকই আছে, পুরো পশ্চিমবঙ্গ চপ আর এই পাঁচবালিশ কচুরি বানা এগুলোর উপরেই দাঁড়িয়ে আছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একজন যুবক বা যুবতী ওই চপ শিল্পের ওপর গবেষণা করবে, এটাই স্বাভাবিক, বিশেষ কোনো মন্তব্য নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্য থেকে জিএসটি বাবদ ইনকাম ট্যাক্স বাবদ কোটি কোটি টাকা কেন্দ্র নিয়ে চলে যাচ্ছে এবং শুধু তারা টাকা নিয়ে চলে যাচ্ছে এবং সমস্ত প্রকল্পের টাকা আটকে দিচ্ছে, পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। জিএসটি কম্পেনসেশনের টাকা প্রতি বছর বাড়ছে, জিএসটির টাকা প্রতি বছর বাড়ছে। খালি ওনাকে জানিয়ে রাখবেন আপনারা যে জিএসটি কম্পেনসেশন যেটা ছিল, কম্পেনসেশনটা এই বছর জুলাই থেকে বন্ধ হওয়ার কথা। যদি বন্ধ হয়ে যায় তখন কি করবেন? যে রাজ্যে কোনো মানে শিল্প নেই সেই রাজ্যে জিএসটি বাবদ একটু এক্সট্রা লাভ করতো কম্পেনসেশন বাবদ, সেটা বন্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার যে প্রকল্পের টাকাগুলো দেয় সেগুলো মানুষের ব্যবহারের জন্য দেয়, ওই শান্তিনিকেতন বানানোর জন্য নয়। এই টাকা চুরি করেও উনি শান্তিনিকেতন বানিয়েছেন, তৃণমূল নেতারা তাজমহল বানিয়েছেন। সব মানুষের কাছে টাকাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। হিসাব চাওয়া হয়েছে, হিসাব দিক টাকা পাবে, হিসাব না দিলে টাকা চাওয়ার নৈতিক অধিকারটা আমাদের নেই। তরুণজ্যোতি, শিল্প নেই বললে শিল্প কিন্তু আছে। মুখ্যমন্ত্রী পাহাড় সফর করে এসছে, ওখানে আইটি ইন্ডাস্ট্রি হবে। শুধু তাই নয়, সেখানে একাধিক উন্নয়নের কথাও তিনি বলে এসছেন। তিনি ভালোবাসা দিয়ে এসছেন পাহাড়ের মানুষকে, চপ মোমো বানিয়েছেন। ওই মোমোর দাম কত? ফুচকাও বানিয়ে। সে মোমো ফুচকা কে নিচ্ছে? সুদীপ্ত সেন তো জেলে আছে, অন্য কেউ কিনছে কি এখন? মমতা বন্দ্যোপাধ্যায় বানানো মোমো ফুচকা, আগে ছবি নয় সুদীপ্ত সেন কিনতো, এখন কে কিনছে? তার দাম কত? আর সেকেন্ড, এই ইন্ডাস্ট্রি আইটি হাব, এই নিউ টাউন, আমার বাড়ি যাওয়ার সময় প্রতিদিন ওই রাস্তা দিয়ে আমি যাই। নিউ টাউনে দুটো জায়গা আছে, একটা ফিনটেক হাব, একটা সিলিকন ভ্যালি, যার কথা উনি উত্তরবঙ্গে বলে এসেছেন। সিলিকন ভ্যালিতে নাকি প্রচুর শিল্প টিল্প এসছে, প্রচুর বড় বড় বিল্ডিং হচ্ছে। যাওয়ার সময় সম্ভব হলে ওখানে একবার ঘুরে যাবে। আমি কয়েকদিন আগে ভিডিও আপলোড করেছিলাম একটা, ওখানে গরু চড়ে বেড়ায়, বড় বড় ঘাস হয়ে আছে। ওইগুলো যদি শিল্প হয়, গরুগুলো যদি শিল্পপতি হয়, আর ঘাসগুলো যদি বিল্ডিং হয়, তাহলে হয়েছে। না হলে কোনো শিল্প আজ পর্যন্ত আসেনি। মুখ্যমন্ত্রী ওই ঢপের চপ ছাড়া কিছুই বলেন না। উনি শেষ কবে সত্যি কথা বলেছেন সেটা ওনারও মনে নেই। বাবুল সুপ্রিয় বলছে বিজেপি রিসর্ট পলিটিক্স করছে। এই যে রিসর্টে আপনারা বিধায়কদের রেখে দিয়েছিলেন, একসঙ্গে নিয়ে গিয়ে ভোট দিলেন, বিশ্বাস নেই আপনাদের বিধায়কের ওপর, নিজেরাই জানে না কটা বিধায়ক আছে। রিসর্ট পলিটিক্স চালু করেছে বিজেপি। বাবুলদা ছিল কেন্দ্রীয় মন্ত্রী, সেখান থেকে হয়েছে এখন দলের মুখপাত্র। কোনটা সম্মানের ছিল কোনটা সম্মানের না সেটুকু বোঝার ক্ষমতা বা ধারণা ওনার নেই। না, বাবুল্লাহকে নিয়ে আজকে মন্তব্য করা মানে বেকার। উনি বেসিক্যালি ডেড চ্যাপ্টার হয়ে গেছেন, মানে বেঙ্গল পলিটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল পলিটিক্স। ওনাকে নিয়ে আমরা চিন্তিত নয়, উনি কী বলছেন না বলছেন, ওরা পুরো হতাশা থেকে বলছেন, ওই নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। মুকুল রায় আবার বিতর্ক। মুকুল রায় বলছে আমি তৃণমূলেরই বিধায়ক, তৃণমূলকেই ভোট দিয়েছি। কি বলবেন তাহলে? স্পিকার সাহেব শুনতে পাননি মনে হয়। আপনারা সেই মুকুল রায়ের মন্তব্যটা পেলে স্পিকার সাহেবকে, আমাদের এই পাশেই থাকে, স্পিকার সাহেবকেও দিয়ে আসবেন, কারণ উনি তো দেখতে পারবেন বা শুনতে পান না। উনি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে মুকুল রায় কোন দলে আছেন।